জি স্যার, শুরু করেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই সেশনে। এটা একটা শর্ট রিভিউ। আজকে জেনেসিস এর জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, আর আমাদের এনএসসিসি টিমের জন্য একটা ঐতিহাসিক দিন বলতে পারেন। আজকে আমরা এফসিপিএস মিড টার্ম অ্যানেস্থেসিয়া, এতদিন আমরা শুধুমাত্র পার্ট 1 পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম। তো এখন আমরা এক স্টেপ সামনে আগাইছি। এখন আমরা মিড টার্মের জন্য প্রস্তুতি নিয়ে শুরু করেছি। ঠিক আছে, এতদিন আমরা এফসিপিএস পার্ট 1 এর মধ্যে ছিলাম। এখন আমরা এক ধাপ এগিয়ে এফসিপিএস মিড টার্ম অ্যানালিসিস এর জন্য প্রিপারেশন শুরু করতেছি। তো এটা এই জার্নির যাত্রা হিসেবে, শুরু হিসেবে আজকে আমাদের ওভারভিউ, এটা একটা শর্ট ওভারভিউ হবে ফর দ্য এফসিপিএস মিড টার্ম অ্যানালিসিস প্রিপারেশনের জন্য। আমি আছি ডক্টর মোহাম্মদ কামাল হোসেন, এবং আমার সাথে আছে মোশাররফ জাহান মৃত। তো আমরা মনে হয় শুরু করতে পারি। আমাদের এটা হবে জাস্ট ওভারভিউটা, যে আমরা যে অ্যানালিসিস এর জন্য কিভাবে প্রিপারেশন নেব, এবং জেনেসিস আমরা এটা শুরু করতে যাচ্ছি, যেহেতু আমরা আপনাদেরকে কিভাবে করে হেল্প করবো সামনে এই যাত্রাতে আপনাদেরকে। ঠিক আছে, তো আপু কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি এই কবে মিড টার্ম পাস করেছেন? আচ্ছা, আমি মিড টার্ম পাশ করেছি 2026-এর এই জুনে আর কি। মানে জুনে? লাস্ট আচ্ছা যে আচ্ছা। মিড টার্মটা হলো সেটাতে পাশ করেছি। আচ্ছা ঠিক আছে। আমি তো হচ্ছে গিয়া জানুয়ারিতে পাস করেছি আর কি। যাই হোক, আচ্ছা। আমরা খুব কাছাকাছি সময়ে আমাদের প্রিপারেশনও আজকেই হবে, এবং আমরা চেষ্টা করবো এবার ডিসেম্বর থেকে, আমাদের প্ল্যানিং আছে ডিসেম্বর থেকে এবার জেনেসিস এর হচ্ছে মিড টার্ম প্রোগ্রামটা শুরু করা। ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। তো আপু, আপনি যখন প্রিপারেশন নিয়ে শুরু করেছিলেন, তখন আপনার জন্য মানে ঠিক কয়দিন আগে থেকে, মানে পার্ট 1 এর কয়দিন আগে আমরা জানতাম যে আগে তো মানে একসময় মিড টার্ম কথাটা ছিলই না। তো নতুন আচ্ছা। করে যখন মিড টার্ম দিছে, তো তখন আপনার কি মনে হয়েছে যে আসলে মানে মিড টার্ম এটা আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, বা কিরকম? একটা আগে তো সবাই পার্ট 1 দিত, তারপরে 4 বছর বা 5 বছর ট্রেনিং করতো, তারপরে একবার ডাইরেক্ট ফাইনাল পার্ট দিত। তো মিড টার্ম আসাতে আপনার কি মনে হয় যে কি মানে কি, যে কতটুকু ক্ষতি হয়েছে বা কতটুকু লাভ হয়েছে না না, ডেফিনেটলি স্টুডেন্টসদের জন্য? এটা আমাদের জন্য খুবই ভালো। আমি তো মনে করি এটা অবশ্যই খুব পজিটিভলি দেখি, কারণ 3-4 বছর ট্রেনিং এর মাঝখানে যদি কোনো একটা পরীক্ষা না থাকে, যে খুব স্বাভাবিকভাবেই দেখা যায় যে আমরা সবাই এখন আসলে এমন একটা বয়সে আমরা সবাই কর্মব্যস্ত লাইফে খুব বিজি থাকি। তো দেখা যায় যে ওই সব কিছু মিলিয়ে পড়াশোনাটা আসলে খুব বেশি ডেডিকেটেড না হলে ফোকাস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো একটা পরীক্ষা থাকে, যেটা হয়েছে 2 বছরের মাথায়, যে আমরা সবাই আবার একটু পড়াশোনা করে মোটামুটি একদম যে খুব দূরে চলে যায়, যেটা হয় যে আগে যেটা শুনতাম যে এফসিপিএস পার্ট 1 পাশের পর একটা লম্বা সময় গ্যাপ চলে যেত, তারপরে পার্ট 2 প্রিপারেশন নিতে 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 আরেকটা লম্বা সময়। So আমার মনে হয় যে আমাদের এই মিড টার্মটা থাকার কারণে এই গ্যাপটা অনেকটা কমে গেছে, বোধ পড়াশোনায় এবং আমাদের ডিউরেশনে। এটা একটা প্লাস পয়েন্ট। আর 2 নাম্বার যেটা হচ্ছে যে যদিও এটা নতুন কনসেপ্ট, এরপরও সেই 2021 সাল থেকে হয়ে আসছে, তারপর আমি বলবো যে মিড টার্মের প্রিপারেশনটা কিন্তু আমাদের জন্য একটু ডিফারেন্ট ছিল, কারণ গত বছরের সাথেও যদি আমরা মিলাতে যাই, প্রতি বছরই দেখা যাচ্ছে যে কোয়েশ্চেনের প্যাটার্ন, পরীক্ষার ধরন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে করে। বিসিপিএস দেখা যাচ্ছে যে আমাদের যে বাইরের পরীক্ষাগুলো অনেকটা চেষ্টা করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার। তো সেই হিসাবে আমি বলবো যে মিড টার্ম পরীক্ষাটা অবশ্যই আমাদের জন্য অনেক পজিটিভ, এবং এটার প্রিপারেশনটাও আসলে আমাদের গুছানো একটা প্রিপারেশন নেওয়াটা একটু বেশ মানে গুছিয়ে একটা সময় নিয়ে আসলে পড়াশোনাটা শুরু করতে হয়। তো পিএসসি আমিও যদি তাই এটা মনে করি। শুরু করে, আমার মনে হয় যে এটা খুবই ভালো হবে। যারা ফার্দার হচ্ছে অ্যানাস্থেশিয়া মিড টার্মে হচ্ছে প্রিপারেশন যারা নিবে, তাদের জন্য এটা খুব পজিটিভ হবে আর কি। কারণ আমার আসলে কিভাবে শুরু করব এই দিক নির্দেশনাটা পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আগের পরীক্ষার্থী কারা ছিল তাদের সাথে খুঁজে খুঁজে যোগাযোগ করে কিভাবে পড়বো, কি দিয়ে শুরু করব। সো এরকম যদি আমার কাছে তখন মনে হয়েছিল যে এরকম একটা ব্যাচ থাকলে আসলে আমার প্রস্তুতিটা নিতে আরো অনেক বেশি সুবিধা হতো। আমিও যখন মনে করছিলাম প্রথমে, যখন আমি এফসিপিএস পার্ট 1 দেইনি, তখন আমারও কিছু মনে হচ্ছিল যে জাস্ট এফসিপিএস পরীক্ষা দেবো, পার্ট 1 দেবো, তারপর 4 বছর বা 5 বছর ট্রেনিং করব, তারপর জাস্ট ফাইনাল পার্ট দিয়ে বের হয়ে যাবো। কিন্তু যখন মানে পার্ট 1 দেওয়ার আগে যখন শুনছিলাম যে মিড টার্ম এরকম একটা শুরু করছে আর কি বিসিপিএস, তখন সেটা আমার প্রথমে রাগই ধরছিল যে এটা আবার কি কি ঝামেলা, যে একবার পাস করলাম আবার মিড টার্ম দিব আবার ফাইনাল পার্ট দিব। প্রথমে আমার কাছে আসলে ঝামেলাই লাগছে, কিন্তু পরে বুঝলাম যে আসলে না, মিড টার্মটা নিয়ে পরীক্ষার আসলে আগে আমাদের আসলে সবার জন্য এরকম ভালো মনে হয়েছে। হয়েছে যে না থাকলে ভালো হ্যাঁ হতো, হ্যাঁ। কিন্তু পরীক্ষা দেওয়ার পরে আসলে বুঝতে পেরেছি যে না, এটার উপকারিতাটা আসলে কি। সেটাই।
আচ্ছা, আর আপনি আপু মানে আমার ক্ষেত্রে যেটা বলি যে আমি মনে করেন পার্ট ওয়ান দেওয়ার পরে তো 1 বছর আসলে মানে ট্রেনিং করছি, 1 বছর পড়াশোনা সেরকম করিনি, যদি আমি আগে থেকে ডিপ্লোমা পাস করে আর কি। তো দিয়ে থাকার কারণে আমি প্রথমে মনে করছিলাম যে মিকম হয়তো বা এমনিতেই পার পেয়ে যাবো। কিন্তু যখন আমি আর কি 2-1 বছরের কোশ্চেন দেখা শুরু করলাম, বা আমার সিনিয়র যারা, সিনিয়র ট্রেনিং যারা অথবা সিনিয়র যারা ভাই ব্রাদার তাদের থেকে যখন জিজ্ঞেস করলাম যে মিড টার্ম কেমন, তো তাদের এক একজনের কাছ থেকে আর কি এক এক রকম ফিডব্যাক পাইছি। তো আপনার কাছে প্রথমে কি মনে হচ্ছে, মানে প্রথমে প্রথম প্রথম তো প্রথমে আমাদের সবার একটা ভুল ধারণা থাকে। তো প্রথমে তো সব থেকে বেশি ভুল ধারণাটা আপনার মধ্যে কি পাইছেন, বা যখন কাউকে জিজ্ঞাসা করছেন যে মিড টার্ম পরীক্ষা দিব, সামনে 1 বছর সময় আছে, প্রিপারেশন নিতে চাচ্ছি বা কি পড়বো কি কি দেখে রাখবো, তখন আপনার আপনার কাছে মানে কি কি ওপিনিয়ন আছে অন্যদের কাছে, বা কি কি পরামর্শ আছে? ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে অনেকের কাছ থেকে কিছু অনেকে খুব ভালো পরামর্শ দিয়েছে, ম্যাক্সিমামই ভালোই বলেছে। তবে কিছু কিছু আসলে মিসকনসেপশন আমার মধ্যে ছিল, যেরকম ডিপ্লোমা, যেহেতু আমি ডিপ্লোমা পাশ করেছিলাম, তো অনেকে বলতো যে ডিপ্লোমা পাশ করলে ডিপ্লোমার প্রিপারেশন দিয়ে মিড টার্ম হয়ে যায়। খুব কঠিন কিছু না, যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য মিড টার্মটা খুব ইজি। এটা হচ্ছে প্রথম ভুল ধারণা। হ্যাঁ, ডিপ্লোমা ডেফিনেটলি অনেক কঠিন, আমি বলবো আমরা অনেক পড়াশোনা করেই পরীক্ষা দিয়েছি, কিন্তু তারপরও ডিপ্লোমার প্রিপারেশনের সাথে মিড টার্মের প্রিপারেশনে অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই অনেক মিল আছে। আমাদের একটা গ্রস প্রিপারেশন হয়েছিল ডিপ্লোমার সময়, সেটা অনেক হেল্প করেছে, কিন্তু তারপরেও কিছু ডিফারেন্স আছে এবং কিছু জায়গায় পড়াশোনা একটু অন্যভাবে করতে হয়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যে আমরা তো ডিপ্লোমার সময় আসলে সিঙ্গেল বেস্ট অ্যান্সার যেটা এসবিএ, সেই জন্য পড়াশোনাটা করি নাই। আমরা পুরোটাই হচ্ছে রিটেনের জন্য পড়েছি এবং ফার্দার শর্ট কেস, লং কেস, ভাইভা এগুলোর জন্য পড়াশোনা করেছি। কিন্তু এই যে মিড টার্মের যেটা মেইন যেটা হয়, যে প্রথম দিন হচ্ছে এসবিএ পরীক্ষা থাকে, দুইটা পেপারে ভাগ করা থাকে, আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না যে দুইটা পেপারে আমাদের পরীক্ষা হয় রিটেন। প্রথম দিন হচ্ছে আমাদের এসবিএ পরীক্ষা হয় 1 ঘন্টা 40 মিনিটে। সেখানে 100টা প্রশ্ন থাকে, সবগুলোই হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। এবং দ্বিতীয় দিন হচ্ছে আমাদের এসিকিউ, যেটা ডেসক্রিপটিভ অ্যান্সার করতে হয়, সেখানে 20টার মতো প্রশ্ন থাকে এবং মোটামুটি সব ক্লিনিক্যাল। তো এসবিএ তে কিন্তু অবশ্যই এগুলোতে আমি একটু clinical পরে না। আসতেছি, মানে আমি হ্যাঁ হ্যাঁ, প্রথমে ওটা আমি জানতে পরে চাচ্ছিলাম। আসতেছি। আমি যেটা হ্যাঁ। বলতে চাইছি যে এই যে মানে দুইটা জিনিস যে একসাথে প্রিপারেশন নেওয়াটা, এটা কিন্তু একটু মানে আমার কাছে মনে হচ্ছে এটা একটু চ্যালেঞ্জিং। কারণ আপনি যখন ডেসক্রিপটিভ বইতে পড়তে যাবেন আর এসবিএ পড়তে যাবেন, দুটা পড়ার ধরনটা একটু আলাদা। সো এই জায়গা থেকে আসলে আমি বলবো যে এখানে প্রিপারেশন একটা গ্যাপ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সময় পর্যন্ত যেটা ছিল, শর্ট কেস লং কেস ছিল না। এখন হয়তো শর্ট কেস লং কেস আসলে সেটার জন্য আবার আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে। অস্কি ছিল, অসপি ছিল, অস্কির ধারণাটা অনেকের কাছে ক্লিয়ার না, সো এটা আসলে ক্লিয়ার হওয়াটা জরুরি, যেটা আমার নিজের কাছেও আসলে একদমই ক্লিয়ার ছিল না। আমি পরীক্ষার হলে গিয়ে আসলে ফেস করেছি যে অস্কি এক্সামটা চাই, এরকম একটা প্যাটার্নে পরীক্ষাটা হয়। সো এই জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে যেগুলো যদি আমি আসলে একটা মানে গাইডলাইন পেতাম, আমার জন্য ব্যাপারগুলো ক্যাচ করা আর অনেক ইজি হতো। আমি আমার ক্ষেত্রে বলি, সবার প্রথমে যে আমি আমার সিনিয়র থেকে জিজ্ঞেস করছি, মানে এক একজন এক এক রকম ওপিনিয়ন দিচ্ছে। হ্যাঁ, সবাই এটাই। প্রথমে বলছে যে এমনি এমনি পাস হয়ে যাবে, মানে বলছে যে তুমি just তোমার ডিপ্লোমা পড়ে, ডিপ্লোমা পাস করা আছে, তুমি জাস্ট এমনি এমনি যাও পরীক্ষা দাও, দেখবে এমনি এমনি পাস হয়ে গেছে। মানে অনেকে আছে যে হয়তো বা অনেকে ট্যালেন্ট স্টুডেন্ট থাকে যারা 1 মাস পরে পাস করে দেয়, হয়তো বা তারা এরকম ওপিনিয়ন দিছিল যে এমনি এমনি যাও পরীক্ষা দাও, বসে পাস হয়ে যাবে। তারপর একজন বলছিল যে প্রথমবার একবার দিয়ে দেখো, প্রথমবার দিলে পরীক্ষা কিভাবে হয় এটা বুঝতে পারবে, তারপর দ্বিতীয়বার দিলে এমনি পাস হয়ে যাবে, কিছু এই পরিশ্রম করা লাগবে। তারপরে আরেকজন বলছে যে তুমি যেহেতু, যে আপনি যে কথা বললেন যে তুমি যেহেতু ডিপ্লোমা পাস করা আসো, পার্ট ওয়ান পাস করছো, ট্রেনিং করতেছো, আহ ডিপ্লোমা পরীক্ষার মতো এটা ডিপ্লোমার পড়াগুলো করে যাবে তাহলেই হয়ে যাবে। একজন বলছে, একজন না মানে একাধিক জনই বলছে যে শুধু আগের কোশ্চেন গুলো, আগের 2-3 বছরের যে কোশ্চেন গুলো আছে ওগুলো সব পড়ে যাবো, তাহলেই পাস হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এই সব থেকে বেশি এই কথা যে এখানে আমরা এফসিএস পার্ট ওয়ান বা এমডিএমএস এর ক্ষেত্রে কিন্তু আমরা আগের বছরের কোশ্চেন গুলো হাতে পাই, ঠিক আছে, যে আগের দেশে মানে এসবিএ এমসিকিউ গুলো হাতে পাই। কিন্তু মিড টার্মের ক্ষেত্রে কিন্তু আগের বছরে যে এসবিএ গুলো, এবং এখানে কিন্তু সবগুলো এসবিএ থাকে, ঠিক আছে, এগুলো কিন্তু কোনোটাই আমরা হাতে পাই না। সুতরাং এসবিএ টা পুরোটাই আমাদের কাছে ধোঁয়াশা ছিল। এবং আগের কোশ্চেন যে এসএ কিউ কোশ্চেন, এগুলো না, ঠিক আছে, কিছু কিছু রিপিট হয়, তুমি শুধু আগের কোশ্চেন গুলো পড়লেই হবে, এটা কিন্তু একটা মানে রিস্ক হয়ে যায়, 50-50 চান্সের মতো হয়ে যায়। আর আরেকজনকে আমি জিজ্ঞেস করছিলাম, মানে উনি খুব সিরিয়াস স্টুডেন্ট, ওনাকে আমি মেসেজটা আমার মোবাইলে ছিল, পরে খুঁজে পাচ্ছি না আর কি। আমি স্ক্রিনশটটা নিয়ে রাখতে চাইছিলাম। উনি বলছে যে পুরো স্মিথ এবং পুরো মর্গান পড়ে যেতে হবে, এবং পুরো হ্যাঁ, স্মিথ এটা এবং আমিও পুরো মর্গান আমিও নাকি শুনেছি।
তো পুরো ইসলাম মর্গান থেকে যে কোনো জায়গা থেকে থেকে কোশ্চেন আসতে পারে। এবং এটা থেকে আমি মনে হয় পরীক্ষার 3 সাড়ে 3 মাস আগে শুনছিলাম। আর শুনে তো আমি একদম মাথায় হাত যে কি হ্যাঁ, এখন এটা এটা আমার হাতে আমিও ভয় সময় পেয়েছি আছে। এটা শুনে। হ্যাঁ, এটা যে আমিও 3 মাস শুনেছি। সময় আছে। পুরো স্মিতার মলটা যদি একবার আমি পড়তে যাই এপিটোপি তাহলে তো আমার 3 মাস লেগে যাবে। আমি কি পড়বো কখন মনে রাখবো। এবং সে খুব সিরিয়াসলি বলছিল যে এটা পুরো স্মিতার মলটা যদি না পড়ে যাও তাহলে মিড টার্ম বসে লাভ নেই। খুব সিরিয়াসলি বলছিল, যাই হোক। এবং আরেকজন বলছিল যে পার্ট টু এর মতো, মানে এটার পার্ট টু এর একটা প্রিপারেশন, পার্ট টু এর মতো যা যা করতে লাগে পার্ট টু এর জন্য এই মিড টার্মের জন্য তাই করতে। তো আমাদের এনবিএমই পাস হয়ে যাবে থেকে এবং পার্ট টু এর মতো সব করতে হবে। মানে বিভিন্ন সব ধরনের অফ সাজেশন। ভ্যারাইটিস অফ মতামত ছিল আর কি। যাই হোক, তো যারা আগে যখন পরীক্ষা দিয়ে যখন উত্তরে গেছে তখন আসলে বুঝতে পারছিলাম যে আসলে কোন মতামতটা সঠিক এবং কোন মতামতটা বেঠিক। তো এখন আমরা চলে যাই আমাদের নেক্সট পার্টে, যে আমাদের কোশ্চেনের আমরা ধরনগুলো বোঝার চেষ্টা করব। যে আসলে আপু তো অলরেডি বলেই দিছে যে আমাদের প্রথমে 2 দিনে পরীক্ষা হবে। ঠিক আছে, একদিনে হচ্ছে এসবিএ পরীক্ষা হবে, একদিনে এসএ কিউ হবে। এবং এসবিএ এসএ কিউ দুটার কিন্তু হচ্ছে কি 200 মার্কস। 200 মার্কসের মধ্যে কিন্তু আমাদের 100, মানে 70% পাস। এর মধ্যে হচ্ছে কি আমাদের দুইটা মিলাই পাস, ঠিক আছে। তো এর মধ্যে আমাদেরকে পাস করতে হবে। এসবিআই থাকবে হচ্ছে কি 50 করে, এক একটাতে 2 নাম্বার করে। ঠিক আছে, 100। এবং এসিকিউ হচ্ছে টোটাল 100। এসিকিউর আবার 4টে গ্রুপ থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। তো এটা দুইটা মিলায় পাস। এবং এই দুইটাতে যখন আমরা পাস করবো তারপরে আমাদেরকে অস্কিপ অস্কিপ পরীক্ষা দিতে হবে। এই দুইটাতে যদি কেউ ফেল করে তাহলে কিন্তু তার অস্কিপ পরীক্ষা হবে না। এবং এসবিতে যদি বলি যে আমাদের এসবিটা হচ্ছে যে পাস ডিপেন্ডস অন ইট, মানে এসবিতে নাম্বার তোলাটা সোজা। এটা 50-এর মধ্যে যদি আপনি এখানে, মানে 100 নম্বরের মধ্যে যদি আপনি 75 থেকে 80 নম্বর তুলে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার আর এসএকিউ যে পার্টটা, মানে রিটেন যে পার্টটা, সেখানে কিন্তু আপনার অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনার ওখানে দেখা যেত আপনি ওখানে 5 নম্বর, এসবিআই তে 5 নম্বর বেশি পেলেন তাহলে এসিকিউ আপনার 5 নম্বর কম পেলেও চলবে। আর এসবিটা হচ্ছে এটা কিন্তু আসলে মানে পার্ট ওয়ান এক্সামিনেশন থেকে ডিফারেন্ট। আমরা পার্ট ওয়ান যে পরীক্ষা দিচ্ছি সেখানে যে আমাদের মানে এসবিআই এর পার্টটা ছিল, এটা কিন্তু একদম মানে একদম ডিফারেন্ট আগেটার মতো না। এটা পুরোটাই থাকবে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, মানে মোর দেন 85%। 50টার মধ্যে দেখবেন যে 40 থেকে 45টা কোয়েশ্চেন থেকে একবারে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, মানে এবং কোয়েশ্চেন গুলো এত ডিসক্রিপটিভ হয় যে মানে এক একটা কোয়েশ্চেনই আপনার 3-4 লাইন হবে। মানে এক একটা কোয়েশ্চেন দেওয়ার জন্য আপনার সময় হচ্ছে 2 মিনিট করে, আপনার কোয়েশ্চেন করতে 1.5 মিনিট চলে যাবে। এবং আপনি যে চিন্তা করবেন সেই চিন্তা করার মানে সময়টা মাথার মধ্যে থাকে না। ঠিক আছে, এবং আপনি চিন্তা করে সাথে সাথে উত্তর আপনি কোনোটা যে পড়ার জন্য রেখে দিবেন সেই সুযোগটা আসলে এই মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে থাকে না। এটা তো পার্ট ওয়ান পরীক্ষার জন্য থাকে। মিড টার্ম পরীক্ষার জন্য মানে 50টা কোয়েশ্চেন 100 মিনিট সময়। আবার এক একটা কোয়েশ্চেন এত বড়, 3-4-5 লাইনের কোয়েশ্চেনও আসছে কোয়েশ্চেন এরকম, রিডিং এবং করতেই সবগুলো দেখা যায় যে 1-1.5 মিনিট চলে যাবে। 1-1.5 মিনিট চলে যাবে। এবং ম্যাক্সিমামই ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। এবং এটাকে মনে করার কোনো কারণ নাই যে এটা শুধুমাত্র ফার্মাকোলজি অথবা আমাদের ক্লিনিক্যাল যে কোয়েশ্চেন গুলো আইসি রিলেটেড কোয়েশ্চেন, এমনটা না। অ্যানাটমি থেকে শুরু করে ফিজিক্স পর্যন্ত সব ক্ষেত্রে কোয়েশ্চেন আছে। ঠিক আছে, যেমন অ্যানাটমির আমি বলি, আমাদের সামনে একটা কোয়েশ্চেন আসছিল যে যে রিকারেন্ট ম্যানেজার নার্ভ ইঞ্জুরি নিয়ে একটা কোয়েশ্চেন আসছিল। বা ফিজিক্স থেকে আসছিল হচ্ছে আমাদের যে কোন সাইজের ক্যানুলা দিলে তার ফ্লো ভালো হবে। মানে এটা সিবি লাইনে আমি ক্যানুলা দিলাম এক সাইজের ক্যানুলা আর 18 জি, আর পেরিফেরাল লাইনে দিলাম 16 জি। তো আমার কোন লাইনের ক্যানুলা, মানে কোন ক্যানুলা দিয়ে বেশি ফ্লো যাবে। তো মানে এরকম সবগুলো ক্লিনিক্যাল কোয়েশ্চেন থাকে। এবং অ্যানাটমি থেকে ফিজিক্স সব সাবজেক্টে কভার করবে, কোনো সাবজেক্ট বাদ যাবে না। এবং এটা আসলে ইদানিং নাওয়াডেজ যত দিন যাচ্ছে এটা আসলে আমাদের ইডিআইসি এবং এফআরসি এর কোশ্চেন স্টাইল গুলো ফলো করতেছে, মানে আমি যেটা লক্ষ্য করেছি। আপু কিছু আরো কিছু অ্যাড করতে চান কিনা এসবিএ ব্যাপারে? এটাই আসলে সব, হ্যাঁ, সবকিছুই বলে দিয়েছে। আমি যেটা বলছিলাম যে আস্তে আস্তে মনে হচ্ছে আমাদের পরীক্ষাগুলো কয়েকটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করার চেষ্টা করছে। তো দেখা যাচ্ছে যে ওই ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন গুলো, তো এইগুলোর যে বইগুলো থাকে, এমসিকিউ বোধ হচ্ছে এসবিএ অনেক ধরনের কোয়েশ্চেনের স্যাম্পল দিয়ে, সো ওইগুলা আসলে অনেক হেল্পফুল। ওইগুলা করলে অনেক প্র্যাকটিসের জন্য আর কি খুব ভালো হয়। তো ওগুলো প্র্যাকটিস করতে গেলে আসলে বোঝা যায় যে আসলে আমাদের কোয়েশ্চেনের প্যাটার্নটা কাইন্ড অফ ওরকম। প্লাস আমার এক সিনিয়র আমাকে একটা সাজেশন দিয়েছিলেন, যিনি আর কি 2বার এটাকে মিড টার্ম দিয়েছিলেন। উনি বলেছিলেন যে মর্গান যে বই এই এডিশন, ওখানে অনেক কিছু হাইলাইটেড করা থাকে। যে হাইলাইটেড পার্ট থেকে অনেক সময় এসবিএ গুলো আসে।
স্পেশালি বক্স গুলো, মানে মেইন হ্যাঁ, বক্স বইয়ের গুলো, যে স্পেশালি বক্স বক্স। গুলো স্মিথ, হ্যাঁ এই বক্স গুলো যাতে মিস না হয় আর কি। সব তো আসলে লাইন টু লাইন হয়তো সবসময় পড়া অনেকের পক্ষে সম্ভব না, বা মনেও থাকে না, আমাদেরই মনে থাকে না, কারোই মনে থাকে না আসলে। তো বক্স গুলো আসলে হাইলাইট করলে ওটা মেমোরাইজ করা বা মনে থাকার রাখাটা সুবিধা, এবং ওখান থেকেই দেখা যায় যে কোয়েশ্চেন গুলো আসে। সেটাই। এবং আসলে আমাদেরকে সবসময় টার্গেট রাখতে হবে পড়ার সময় যে এসবিএ থেকে, এসবিএ তে যেন আমরা 5 মার্ক থেকে 5 মার্ক 6 মার্ক বা অ্যাটলিস্ট 5 থেকে 6 মার্ক বেশি পারি। এবং এসবিএ টা আসলে খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আমাদের এক্সাম বইতে। এসবিএটাই কিন্তু আমার কাছে মনে হয় ট্র্যাম্প কার্ড, মানে মিড টার্মের এই যে রিটেনে পাশ করার জন্য এসবিএটা হচ্ছে, এটাতে যদি খারাপ হয় তখন রিটেনে নাম্বার উঠানোটাও আসলে ডিফিকাল্ট। আর আসলে আমাদের জন্য পার্ট ওয়ানের জন্য যেমন ফার্মাকোলজি ছিল, যে 80 নাম্বার ওখানে ছিল, 80-র মধ্যে আমি 70 পেতে পেতে পারলে অনেকটুকু আগে যে ঠিক। মিড টার্মের ক্ষেত্রে এসবিএ টাই মানে পাস এটার উপরে ডিপেন্ড করে। এসবিএ পরীক্ষা আপনার ভালো হয়েছে মানে রিটেনে আপনার অনেকটাই, কারণ রিটেনে এত পড়া আগে কিন্তু মানে একদিন বন্ধ থাকতেও পারে, বন্ধ নাও থাকতে পারে। আপনার ইস্যুর উপর দেখেন রিটেনে একদিনের মধ্যে এতগুলো পড়া রিভাইজ দিয়ে যাওয়াটা কিন্তু আসলে অনেকটা টাফ, অনেক টাফ। তো সেজন্যই, এবং এসবিএ পরীক্ষাটা তো প্রথমে হয়, এটা আসলে একটা ট্রাম্প। এরপরে আমাদের আসছে কি এসিকিউ। এসিকিউ থেকে সব থেকে আপু একটু বলেন, এসিকিউ মানে সিঙ্গেল অ্যান্সার কোশ্চেন। এসএকিউটা আমার কাছে মনে হয় যে ভাইয়া যেটা লিখে দিয়েছে, টাইম ম্যাটার্স মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এক একটা কোয়েশ্চেন থাকবে আপনার, প্রত্যেকটা যেটা 4টা গ্রুপ থাকবে, প্রত্যেকটা গ্রুপে 5টা করে কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? আহ, এবং এই 5টা কোশ্চেনের প্রত্যেকটাতে হচ্ছে 5 মার্কস করে, কিন্তু একটা কোশ্চেনের মধ্যে আপনার 2টা ইভেন 3টা করেও হচ্ছে আপনার লেজ বলি না আমরা, 3টা করে লেজ থাকে। সো দেখা যায় 1 নাম্বার 2 নাম্বার 1.5 মার্কস এরকম করে যখন আপনাকে কোয়েশ্চেন দিবে, এবং আপনি যখন দেখবেন কোয়েশ্চেনটা, তখন আপনার কাছে মনে হবে যে এই কোয়েশ্চেনের অ্যান্সার কিভাবে 2 থেকে 3 লাইন আপনি শেষ করবেন। সো এটা হচ্ছে এই এসএকিউ পরীক্ষার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি, যে আপনাকে কত কম কথায় ডেফিনিট অ্যান্সারটা দিয়ে আসতে হবে, কারণ সেটা যদি আপনি না করেন তাহলে হচ্ছে টাইম কোনোভাবেই ম্যানেজ করা যায় না এবং লিখে শেষ করা যায় না। সো এসএকিউটা হচ্ছে সবচেয়ে মেইন ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে টাইম একটা বিশাল ইস্যু। এবং এসএকিউটা মেইনলি আমাদের ক্লিনিক্যাল অরিয়েন্টেডই হয়। দেখা যায় যে ফিজিক্স থেকেও আসে বা হচ্ছে গিয়ে অ্যানাটমি থেকেও হয়তো কিছু কোয়েশ্চেন আসে, কিন্তু সবকিছুই মেইনলি হচ্ছে ক্লিনিক্যাল অরিয়েন্টেড, ক্লিনিক্যালি আমরা যে কাজগুলো করি সেগুলোর উপর বেস করেই হয়। তো এটার জন্য আমি বলবো যে আমাদের প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো আছে 2021 সাল থেকে এই 2026 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, মোটামুটি সেই কোয়েশ্চেন গুলো সলভ, সাথে আমরা তো এসবি এর জন্য স্মিথটা পড়তেই হয়। সো ওইটার যে কমপ্লিট একটা নলেজ, সেটা যদি আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন তাহলে এটা অ্যান্সার করা পসিবল। ঠিক আছে, তবে একটু প্র্যাকটিস করতে হয়, কারণ আমরা অনেকদিন আসলে রিটেন পরীক্ষা দেই না, তো সো হুট করে গিয়ে যখন দেখা যায় যে অনেকদিন পর আমরা একটা রিটেন পরীক্ষা দিতে যাই, টাইম ম্যানেজমেন্ট একটা বিগ ইস্যু। সো এখানে আপনার আসলে কোনো ডেফিনিটিভ ডিমার্কেশন থাকবে না যে আপনার এখান থেকে কোয়েশ্চেন আসবে ওখান থেকে কোয়েশ্চেন আসবে। একটা কোয়েশ্চেনের মধ্যে বিভিন্ন লেস থাকে, সো ওইরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আসতে পারে। এবং আহ, যেটা বারবার বলছি যে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো এসএকিউটা তো এটা এটা কাইন্ড অফ, আপনি যদি বলেন যে ডিপ্লোমায় আমরা যে থার্ড পার্ট পরীক্ষাটা দিয়েছিলাম ক্লিনিক্যাল, কাইন্ড অফ সেরকম সবকিছু ক্লিনিক্যাল কোয়েশ্চেন, কিন্তু আহ এখানে আরো হচ্ছে আপনার আরো একটা অ্যাডভান্স লেভেলের কিছু কোয়েশ্চেন আপনাকে ফেস করতে হতে পারে, সেরকমই আসলে এবং কোয়েশ্চেন করে। আরেকটা জিনিস এবং এটা যে গত 2 বছর আমি দেখলাম বায়োস্ট্যাটিস্টিক্স থেকেও কিন্তু কোয়েশ্চেন করেছে। আপনারা যদি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো সলভ করেন, সো এখানে আসলে বাদ দেওয়ার কিছু নাই, এখানে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। এবং এখানে আমাদের শর্ট শর্ট অ্যান্সার কোয়েশ্চেনও থাকে, দেখা যায় 2.5 মার্কের 2টা শর্ট শর্ট দিয়ে দেয়, যখন আপনি এটার মধ্যে কি দিবেন, 2.5 মার্কের মধ্যে 5 মার্কের মধ্যে হুম। লিখতে গেলে অনেক কিছু লেখা যায়, আবার কম করে লিখতে গেলেও তো অনেক কিছু বাদ পড়েছে। এখন কোনটা বাদ। এক একজন এক্সামিনারের আপনার একই রকম চাহিদা। আর আরেকটা যেটা বলতে পারি যে এখানে কোনো কোনো ডেফিনেট ডিমার্কেশন নাই, মানে যে আপনার গ্রুপ এ এর মধ্যে রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার বা গাইনি নিয়ে থাকবে, গ্রুপ বি এর মধ্যে রেনাল থাকবে, বা ক্লিনিক্যাল কোশ্চেন থাকবে, এমনটা কিন্তু না। আপনার দেখা গেলো যে গ্রুপ এর মধ্যে রেসপিরেটরি কোশ্চেন দিয়ে দিছে, আবার গ্রুপ সি এর মধ্যে রেসপিরেটরি থেকে কোশ্চেন দিয়ে দিছে। তো এরকম মানে আলাদা করে পড়ার কিছু নাই। আগে যেরকম আমরা জানতাম যে পার্ট ওয়ানে গ্রুপ এ তে অ্যানাটমি ফিজিওলজি থাকবে, গ্রুপ বি তে আইসিইউ থাকবে, এরকম কিন্তু কিছু নাই। এখানে যে কোনো গ্রুপে যে কোনো কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। তো এটা গেল আমাদের সিঙ্গেল অ্যান্সার কোশ্চেন। আপনি খুব সুন্দর বলেছেন, আসলে আমার এরপরে আর বলার কিছু নাই। যেটা খালি বলবো যে এসিকিউর ক্ষেত্রে আমাদেরকে আসলে একবার প্র্যাকটিস করতে হবে, মানে এমনটা যেন না হয় যে আমি পরীক্ষার হলে প্রথমে গিয়ে লিখতে বসে গেছি। ঠিক আছে।
প্রথমে গিয়ে লিখতে বসে আমার হাতে চলতো, দেখা গেলো আমরা একটা গ্রুপে 1 ঘন্টা লাগাই দিলাম, এবং শেষের গ্রুপে গিয়ে দেখা গেলো যে 15 মিনিট বা 20 মিনিটের সবাই আসতে দিলাম। তো এটা আসলে হবে না, প্রত্যেকটা কোয়েশ্চেনে আমি হিসেব কোয়েশ্চেন প্রায় 7.5 থেকে 8 দিলাম এইটুকু সময়ের মধ্যে শেষ করি। তো নেক্সট হচ্ছে গিয়ে অস্কি। যদি এবং সবার থেকে প্রথম একটা মানে বিরক্তিকর জিনিস থাকে যে আমি রিটেন এবং এসবিআই তে যে পাস করেছে কিনা এটা আমি জানতে পারি হয়তো আগের দিন রাতে, মানে অস্কি পরীক্ষার আগের দিন রাতে। সব থেকে মানে বিরক্তিকর লাগে যে আসলে অস্কিতে কি আসবে এটা আমি নিজে জানি না, আজকে পরীক্ষাটা কি এটাই আমি জানি না, যে কি কি আসবে। জাস্ট আগে একটা আমরা ভিউ পয়েন্ট করে যাই, মানে ডিপ্লোমা যাকে জিজ্ঞেস করি সেই বলে যে ডিপ্লোমার অস্কি পরীক্ষা, এই অস্কি পরীক্ষা কি, ডিপ্লোমা যারা যা পড়ছো তাই করতে হবে। ঠিক আছে, এবং আহ পাস করছে কিনা যদি এমন যদি হয়তো এটা ঠিক আছে 3 দিন আগে রেজাল্ট দিচ্ছে, এটা 3 দিন পর আজকে পরীক্ষা জাস্ট একদিন জানতাম আগে। তাহলে হয়, জাস্ট আগের দিন রাত 8টার দিকে জানতে পারলাম যে কালকে আমার আজকে পরীক্ষা, আমি পাস মানে করছি। আমার হাতে পড়ার এলিমেন্টস আছে, কিন্তু আমি তারপরে পড়ে শেষ করতে পারবো না কারণ আমার সময় নাই। আর সময় নেই, অনেকটা সেটাই আর এরকম কি। ব্যাপারটা। আর অস্ত্রের ক্ষেত্রে যেটা বলবো যে অস্ত্রের ক্ষেত্রে আসলে অনেক কিছু কমন পড়ে না। দেখা গেলো যে আপনার ড্রাগটা কমন পড়ছে কিন্তু ড্রাগের নিচের কোয়েশ্চেনটা কমন পড়ে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এসবিট এর ইসিজি বুঝছেন, কিন্তু নিচের যে কোয়েশ্চেন গুলা এটা পুরোটাই আলাদা। মানে সেজন্য অস্ত্রের ক্ষেত্রে এটা বলবো যে আপনি যদি রিটেনের মানে মোটামুটি রিটেনের আপনার থাকে, ভালো প্রিপারেশন থাকে, তো অস্ত্রের ক্ষেত্রে যদি মাথা ঠান্ডা রাখে কনফিডেন্ট থেকে আপনি দিতে পারেন, তো আশা করি অস্ত্রটা উঠে যেতে। তবে অস্ত্রের ক্ষেত্রে মানে আমি যেটা ফেস করছিলাম যে প্রথমে অস্কি পরীক্ষা দিয়ে আসি 10টা সেশন পার করে আমি হচ্ছে ব্যাগ গুছাই চলে যাবো এরকম অবস্থা, তখন বলে এই আরেকটা পরীক্ষা আছে তো। আমি বলি হ্যাঁ ঠিকই, বলে আইওই আছে। আমি জানি না যে এরকম কোনো পরীক্ষা আছে, আমাকে কেউ আগে বলেই নেই। মানে ইন্টারনেটে বলে এক্সামিনেশন এটা 4টে টেবিলে হয়, এটা আমি জানতামই না যে এরকম কিছু একটা আছে। আমি যেটা জানতাম আমারটা আরো মজার, আমি ভেবেছি কি ভাইবা হবে, হয়তোবা দুই টেবিলে স্যাররা বসবেন, যেরকম ভাইবা পরীক্ষা আমরা দিতাম ওইরকম ভাইবা হবে, সো ওই ভাইবা ফেস করতে হবে। So আমি ভাইবার জন্যই প্রিপেয়ার ছিলাম। পরে তো ভিতরে গিয়ে দেখলাম যে না, সিনারিও বেসড কোয়েশ্চেন, এটার উপরে আবার আলাদা করে কোয়েশ্চেন থাকে স্যারদের কাছে, স্যাররা ওটা দেখে দেখে কোয়েশ্চেন করে। তো এই আইওই পার্টটা কিন্তু আমাদের কাছে একদমই মানে নতুন ছিল আর কি। আইওই প্রায় 4টা অথবা 5টা টেবিল থেকে, এইখানেও আসলে আপনার 2টা পার্ট আছে। মানে অস্কি টোটাল 100, এটার মধ্যে আপনার অস্কি অস্কি হচ্ছে 10টা সেশনে থাকবে 5 5 করে 50 নাম্বার। আর আইওই তে থাকবে এটা মনে হয় 5টা টেবিল বা 4টা টেবিল বা 5টা টেবিল, আমার ঠিক মনে নেই। এটা টোটাল হচ্ছে আপনার 50 নাম্বার। এই আইওইটা দিতে আসলে আমার মানে আমি পুরো একদম স্টান্টেড হয়ে গেছিলাম যে আইওইতে কি জিজ্ঞেস করবেন আমি কিছুই জানতাম না। আমি মনে করছিলাম যে যে অস্কির সময় একটা যে টেবিলে একটা কোশ্চেন দিয়ে কোশ্চেন দিতে বলছিলাম ওটাই বোধহয় আগে, এবং একজন ওকে তাই বলছিল, তো 10টা সেশন ওটা হলেই শেষ। যাই হোক, তো অস্কি তো আপনার এই 2 পার্ট মিলাই পাস। ঠিক আছে, এটা তো আমারও একটা আসলে প্রবলেম যেটা হয়েছিল, সিনারিও থাকে তো ওরা ফার্স্টে আপনাকে বসায় বলবে সিনারিওটা পড়তে, ওখান থেকে কোয়েশ্চেন করবে। তো আমি প্রথম যে টেবিলে বসছিলাম আমি বুঝতেই পারিনি যে এই সিনারিও আমার ওইখানে থাকবে না, সো আমার ওই সিনারিও আবার স্যারকে গিয়ে বলতে হয়েছে যে স্যার আমি আসলে ওইভাবে মনোযোগ দিয়ে পড়ি নাই। সো এরকম আর কি হয়েছে। এই জিনিসটা আসলে আগে থেকে একটু বুঝে গেলে এই প্রবলেমটা ফেস করতে হবে না। আচ্ছা, তো অস্কিলে যে স্টেশন 10টার মধ্যে যদি বলতেন যে মানে এটা কি ডিপ্লোমার মতোই, বা কোন স্টেশনে কি কি হ্যাঁ, পার্ট এটা থাকবে যদি অস্পিচ যে একটু 10টা বলতেন। স্টেশন আসলে বলবো, এটা কাইন্ড অফ ডিপ্লোমার মতোই আপনাকে। আমাদের সময় যেমন একটু মানুষ বেশি ছিল, আমরা এবার 22 জন পরীক্ষা দিয়েছিলাম, তো টোটাল হচ্ছে 15টা অস্পি স্টেশন করেছিল, 5টা রেস্টিং, আর 10টা স্টেশনে হচ্ছে গিয়ে আপনার বসিয়েছিল আর কি, স্যাররা ছিলেন। তো আমাদের ডিপ্লোমার মতোই সেম প্রসিডিউর থাকে, ইসিজি থাকে, এক্সরে থাকে, ড্রাগস থাকে, ইনস্ট্রুমেন্ট থাকবে, এবং ইসে যেরকম আমরা ওরকম না, যেমন প্রসিডিউর একটা স্টেশনে আপনাকে একদম যেভাবে আপনি ওটিতে কাজ করেন, সাপোজ আপনাকে একটা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিতে বললো, আপনি যেভাবে ওটিতে করেন কাউন্সিলিং থেকে শুরু করে ঠিক সেইভাবে করে আপনাকে অ্যাক্টিং করে কন্ডাক্ট করে দেখাতে হবে, এবং 5 মিনিটের মধ্যে ওই সময়ের মধ্যে স্যার আবার কোয়েশ্চেন করবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনাকে ধরেন একটা এক্সরে দিয়ে দিল, এক্সরের মধ্যে আপনাকে মার্কস করে দিবে যে কোথায় কোনটা কি আছে, বা এটার আইডেন্টিফাইং মার্কস হলো কি। ইসিজি দিয়ে দিবে, ইসিজি থেকে আপনাকে কোয়েশ্চেন আসবে। তারপরে হচ্ছে সিনারিও দিয়ে দিবে। ইনস্ট্রুমেন্টস এর মধ্যে হায়দার ইনস্ট্রুমেন্ট থাকবে অথবা ইনস্ট্রুমেন্টের ছবি থাকবে, সেগুলোর ইউজ পার্টস, সেগুলো দেখে দেখে আপনাকে বসাতে হবে। সো কোয়াইট সিমিলার। হসপিটা আসলে আপনাদের জন্য খুব বেশি না, আমরা যেরকম ভাবে পড়ে এসেছিলাম, যারা ডিপ্লোমা দিয়েছেন তাদের জন্য, আর যারা হচ্ছে একদমই জাস্ট এফসিপিএস এ প্রথমবারের মতো বসছেন তাদের জন্য আর কি বলছি, যে ইসিজি, এক্সরে, এই স্টেশন গুলো কমন, যে এক্সরে গুলো আমরা থাকে, ইসিজি গুলো থাকে, তারপরে ইনস্ট্রুমেন্ট থাকবে, ড্রাগস থাকবে, প্রসিডিউর থাকবে, এরপরে হচ্ছে আপনার
এরকম টোটাল হচ্ছে 10টা স্টেশন থাকে। ঠিক আছে। আর আইওই যেটা, আইওইটা তো আসলে যেটা থাকে 5টা থাকে বা 4টা থাকে, আপনাকে একটা বিশাল বড় সিনারিও দিয়ে দিবে। ঠিক আছে, প্রথমে আপনাকে 2 মিনিট সময় দিবে, 1 বা 2 মিনিট, যে আপনি পুরো সিনারিওটা পড়বেন। সিনারিওটা পড়ার পরে ওটা ওখানে রেখে আপনি স্যারের সামনে যাবেন। প্রত্যেকটা টেবিলে একজন করে স্যার থাকবেন এবং ওনাদের কাছে ওই সিনারিওর উপর বেস করে 5টা থেকে 10টা কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, এবং ওইখান থেকে আপনাকে 10টা কোয়েশ্চেন করতে। যেমন আমার একটা ছিল যে, ধরেন একটা ইসিজি ছিল এসবিটি। ঠিক আছে, একটা এসবিটির হচ্ছে ইসিজি ছিল, আপনাকে প্রথমে ওইটাই দিল, ওইটার উপর একটা সিনারিও দিয়েছে যে এই সিনারিও, একটা পেশেন্ট হচ্ছে ওটিতে এসছে, তার সে হঠাৎ করে কমপ্লেন করছে, তার তার চেস্ট টাইটনেস হচ্ছে, আপনি হচ্ছে মনিটরে দেখছেন, মনিটরে দেখছেন তার ইসিজিটা এরকম এরকম একটা বড় সিনারিও। পরে স্যারের কাছে কিছু কোয়েশ্চেন ছিল এটা ডায়াগনোসিস কি, এরপরে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট কি, ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি, লেট ম্যানেজমেন্ট কি। সো এইগুলা হচ্ছে আপনাকে স্যারের সামনে প্রত্যেকটা অ্যান্সারের কোয়েশ্চেন দিতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের উপর আলাদা আলাদা মার্কস। ঠিক আছে, এটা হচ্ছে আইওলি স্টেশন। তো মানে এটা আপনাদের জাস্ট বোঝানোর জন্য আর কি শেয়ার করলাম এরকম করে। তারপরে হচ্ছে একদিনে এই পরীক্ষা দুইটাই কিন্তু একদিনে হবে। এরপরে ভাইয়া যদি এখানে কিছু অ্যাড করেন। হ্যাঁ, এখানে এখানে একটা আমি পজিটিভ দেখছি যে মানে প্রত্যেকটা কোশ্চেন মানে কি কি কোশ্চেন স্যাররা করবেন এই কোশ্চেন গুলো স্যারদের কাছে লেখা থাকে এবং তার এগেনস্টে নাম্বার গুলো স্যারদের কাছে লেখা থাকে। হ্যাঁ, মানে অ্যান্সার স্যাররা গুলো থাকে স্যারদের হ্যাঁ কাছে। হ্যাঁ স্যারদের কাছে মানে স্যাররা যে নিজেদের ইচ্ছা মতো কোশ্চেন করবে এরকম সুযোগ আসলে থাকে না। আর আপনি যে যদি স্যারদের মানে ওই উত্তরগুলো দিতে পারেন যে উত্তর ওখানে লেখা আছে উত্তরগুলো যদি আপনি দিতে পারেন তাহলে আপনি নাম্বার পেয়ে যাবেন। মানে স্যার যদি আপনাকে চেহারা পছন্দ না হবে আমরা যেভাবে কি ভাইবা দিয়েছিলাম আগে যে মনে করেন আপনাকে স্যার পছন্দ করেন না তাহলে কোনো সমস্যা নেই আপনি স্যার স্যার নিজের মন মতো প্রশ্ন করতে পারবে না এবং আপনার উত্তর অ্যান্সার। যদি ঠিক হয় স্যার স্যার একসেপ্ট করতে পারবে। তো আশা করি যদি আপনার মানে এসবিএ এবং রিটেন পার্টটা পাস হয়ে যায় তো আপনার অস্কি নিয়ে জাস্ট 4-5 দিনের প্রিপারেশন নিলে আশা করি মানে অস্কি এবং আইওএ পার্টটা পারবে। তো মোটামুটি ওভারভিউ আশা করি হয়ে গেছে। তো সবার জন্য একটা সুসংবাদ আমরা দিতে চাচ্ছি। এটা হচ্ছে যে আমরা জেনেসিস লঞ্চেস এফসিপিএস মিড টার্ম অ্যানালিসিস মানে আমরা এই সেশন থেকে মানে সামনের সেশন না আমরা ডিসেম্বর 2026 ডিসেম্বরের 15 তারিখ থেকে পরীক্ষা হওয়া শুরু হওয়ার কথা। এই ডিসেম্বর 2026 থেকে আমরা এফসিপিএস মিড টার্ম অ্যানালিসিসের জন্য আমাদের ব্যাচ শুরু করতে যাচ্ছি এবং আমাদের ব্যাচের মধ্যে আশা করি আমাদের সব টপিক গুলোই কভার হবে। ঠিক আছে আমাদের এসবিএ এসিকিউ এবং সবগুলোই। ঠিক আছে এখানে প্রথমে আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস থাকবে যেখানে আমরা আরো বিস্তারিত ভাবে আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে এবং আমাদের সামনে হয়তো বা আর 5 মাসের মতো সময় আছে এই 5 মাসে আমরা কিভাবে পড়বো কি টার্গেট করে পড়বো কোন কোন বই থেকে পড়বো আমাদের ম্যাটেরিয়াল কি হবে আমরা কোন কোন টপিক গুলো বেশি করে পড়বো কোনগুলো একটু কম ইম্পর্টেন্ট সবগুলো আশা করি আমরা ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে বলে দেবো। ক্লাস হচ্ছে কি আমাদের যে বিসিপিএস কোশ্চেন গুলো আছে লাস্ট ইয়ার বিসিপিএস কোশ্চেন সলভ সেটা নিয়ে আমাদের একটা আলাদা স্পেশাল ক্লাস থাকবে এবং আমাদের শিডিউল ক্লাস থাকবে মোট 10 যেখানে হচ্ছে কি এসবিএ এবং এসিপি। ঠিক আছে এবং শুধু ক্লাসে নেব না আমরা এক্সামও নেবো যেন আমাদের হাতে মানে পরীক্ষা দেওয়ার অভ্যাসও চালু থাকে আমরা যেন পরীক্ষার হলে টাইমের মধ্যে সবকিছু কভার করতে পারি। এবং শুধু এক্সাম নিয়ে ক্ষান্ত হবো না আমাদের সাথে সলভ ক্লাসও থাকবে এবং দুইটা মকও থাকবে। পার্টনার যেরকম আমরা মক দিয়ে আসছি সেরকম আমাদের মিড টার্ম অ্যানালিসিসের জন্য দুইটা মক এবং সবার শেষে অনস্কি ক্লাস দুইটা। এবং এই ক্লাসটা হবে সবার জন্য মানে আপনি পাস করে গেলেন বা আমাদের যে মিড টার্ম পরীক্ষা হয়ে গেল রিটার্ন তারপরে অস্কি না অস্কিটা আমরা আগেই নিয়ে নিবো যেন আপনার জাস্ট মেন্টালি প্রিপেয়ার থেকে আপনার কাছে ম্যাটেরিয়ালস গুলো রেডি। ঠিক আছে আপু যদি একটু বলতেন যে আমাদের এই শিডিউলটা কেমন হয়েছে আপনি কিছু আপু তো বলতে চান ভাইয়া কিনা? আসলে খুব সুন্দর ডেসক্রিপটিভ বইতে সবকিছু বলে দিয়েছে। আমার নতুন করে কিছু বলার নাই, তবে আমি যেটা বলবো যে আমাদের জন্য, আমরা যারা প্রথমবার পরীক্ষা দিয়েছি, মানে বিভিন্ন কাজজনের কাছ থেকে সাজেশন নিয়ে, আমাদের জন্য একটু কঠিন ছিল। কঠিন বলতে কি, একটু কনফিউজিং ছিল, আমরা নিজেরা একটু ডাইলেমার মধ্যে ছিলাম। সো আমার মনে হয় যে এই যে একটা যে সুন্দর স্ট্রাকচার্ড ওয়েতে যদি আপনারা এই গাইডলাইনটা পান, এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। সো জেনেসিস যে লঞ্চ করছে, এটা একটা অ্যানাস্থেশিয়াতে মিড টার্ম যারা ডিসেম্বরে অ্যাটেন্ড করতে যাচ্ছেন পরীক্ষা, তাদের জন্য এটা খুবই ভালো একটা অপরচুনিটি। এবং আপনাদের এই পুরো জার্নিটাকে অনেক ইজি করে দিবে, আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের জন্য এটা অনেক ভালো একটা পজিটিভ একটা দিক নির্দেশনা পাবেন আপনারা। এবং আমিও মনে করি যে আমরা আপনারা যারা শুরু করতে চাচ্ছেন যারা ডিসেম্বরে মিড টার্মে বসবেন তারা আসলে সময় ক্ষেপণ করবেন না মানে জয়েন করবো কি জয়েন করবো না মানে এটার মধ্যে ডায়লমায় না থেকে আপনারা একবার just সুযোগটা নিয়ে দেখেন
কারণ আসলে আমরাও তো পরীক্ষা দিয়ে আসছি, আমরা আসলে সবসময় মানে একটা ধোঁয়াশার মধ্যে ছিল। আশা করি আপনি যদি একটা গাইডলাইন পান সেই ধোঁয়াশাটা থাকবে না। প্লাস আপনার সাথে যুক্ত থাকলে আপনার রেগুলার ক্লাস করবেন, রেগুলার পরীক্ষা দিবেন, সলভ ক্লাস পাবেন, প্লাস মক দিবেন, এটুকুর মধ্যে আশা করি আপনার অনেকটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, এক্স্যাক্টলি। এবং এখন আমরা সবাই মোটামুটি এখন আমরা অ্যাডাল্ট, এবং আমরা জানি আমাদেরকে কিভাবে পড়তে হবে। হয়তো আমরা আপনাকে পড়াবো না, এটা জাস্ট শেয়ারিং আর কি, যে আমরা এইভাবে করে পড়ছি, এটা পড়তে হবে, জাস্ট নলেজ শেয়ারিং, তেমন কিছুই না। তো যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমরা কিন্তু হচ্ছে কি হয়তো বা নেক্সট উইক বা তার পরের উইক থেকে আমাদের ব্যাচটা শুরু করে দিব। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে করতে পারেন। ক্লাসের টাইমের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। কিসের টাইম? ক্লাসের ক্লাস। টাইম। ও, ক্লাসের টাইম। ক্লাসের টাইম এটা হচ্ছে কি হয়তো বা আমরা সাধারণত চেষ্টা করছি আমরা শনিবার দিন নিব। এটা আসলে লাইভ ক্লাসই হবে। তবে যদি আপনি লাইভ ক্লাস মিস করে থাকেন তো আপনাদের জন্য ক্লাসে রেকর্ডেড হয়ে থাকবে, আপনার পরে যে কোনো আপনাদের সুবিধা মতো সময় সেই ক্লাসটা করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার শর্ট ক্লাসটা রেকর্ডেড থাকবে। আপনারা যে কোনো সুবিধাজনক সময় আপনারা করে নিতে পারেন। ঠিক আছে, লাইভ ক্লাসে সবসময় অ্যাটেন্ড থাকতে হবে ব্যাপারটা এরকম না। লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকতে ভালো, না হলে আপনারা পরে যে কোনো সময় সেটা করে করে নিতে পারেন। আর আর আরেকজন কোশ্চেন করেছেন যে কি কি বই পড়তে হবে, টেক্সট বই। আসলে টেক্সট বই বলতে গেলে আমাদের জন্য আসলে স্মিথ এবং মর্গান এই দুইটাই মেনলি টেক্সট বই। আহ এখান থেকে আর কি just মানে কোন অংশটুকু পড়তে হবে এটা আসলে হচ্ছে কি আমাদের কোশ্চেন ওয়াইজ আগের আগের বছরের কোশ্চেন গুলো দেখে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। এবং আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন আসলে আর কি স্মিথের এইট এডিশনটা বের হয়নি, তখন আমি সেভেন এডিশন থেকে করছি। তো এইট এডিশনে আর কি কি চেঞ্জ আসছে এটা আর কি দেখে বুঝে সেখান থেকে ভালোভাবে করতে হবে। বিশেষ করে কিছু কিছু জায়গা আছে যেগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, আর কিছু জায়গা তো আছে যেখান থেকে আসলে মানে সেরকম কোশ্চেন আসে না। আর আমরা যখন প্রতিটা ক্লাস নিব, যে যে মেন্টর যে ক্লাসগুলো নিবে, আমরা ওই ক্লাসের সাথে রিলেটেড কোথা থেকে কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো করতে হবে, স্মিথের কোন জায়গাটা ইম্পর্টেন্ট বা কোন জায়গাগুলো বেশি ফোকাস করতে হবে, সেগুলো তো ডেফিনেটলি আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এক্সাম দেওয়ার কি ব্যবস্থাটা কিরকম হবে? এক্সাম দেওয়ার ব্যবস্থাটা হবে এরকম যে আমরা আপনাদেরকে কোশ্চেন পাঠিয়ে দেবো। আপনারা ওই নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে, মানে ওখানে কোশ্চেনের টাইম দেওয়া থাকবে, আপনার ওই নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে ওই প্রশ্নগুলো লিখবেন। আপনি যদি ঢাকায় থাকেন তাহলে আমাদের সেন্টারে এসে জমা দিয়ে দিতে পারবেন। আর যদি আপনি ঢাকার বাইরে থাকেন তাহলে আপনার সেই ছবিগুলো তুলে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা এটা হচ্ছে গিয়া মানে মার্ক করে এটা আবার আপনাদেরকে ফেরত পাঠাবো। ব্যাপারটা এরকম, আর সলভ ক্লাস তো থাকবেই। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে বলতে পারেন, না হলে আমরা এখানেই আমাদের আজকের সেশনটা শেষ করতে চাচ্ছি।